তো এই যে কোয়েশ্চেনগুলো আমাকে পাঠিয়েছে আমারই এক ছাত্র, নাম দেবনাথ ঘরামি। টেস্ট পেপারের বিভিন্ন জায়গা থেকে কিছু আনকমন বা একটু অন্য রকমের প্রশ্ন, সেগুলোই ও খুঁজে খুঁজে পাঠিয়েছে। তোমরাও এরকম পাঠাতে পারো। তা আজকে ভিডিওটায় আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেখো, নিম্নলিখিত ঘটনাগুলির সঙ্গে মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্যের সম্পর্ক বিশ্লেষণ করো। অর্থাৎ মিয়োসিস কোষ বিভাজনের যে তাৎপর্য, সেই তাৎপর্যের সঙ্গে এই ঘটনাগুলির কি সম্পর্ক। প্রথম ঘটনাটা কি? অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কমে যাওয়া, অর্থাৎ ইংলিশে যেটাকে বলা হয় ডটার সেল। ডটার সেলে ক্রোমোজোম নাম্বারটা রিডিউসড হয়ে যায়, মানে হাফ হয়ে যায়। তোমরা জানো ক্রোমোজোম নাম্বার 2n থেকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যায় মিয়োসিস কোষ বিভাজনের কারণে। তার সাথে তাৎপর্যের সম্পর্ক কি তাৎপর্য? এখানে তাৎপর্য এটাই যে মিয়োসিস কোষ বিভাজনে দেহ কোষ তৈরি হয় না, এটা আমরা জানি। মিয়োসিস কোষ বিভাজনে যেহেতু, তোমরা আমারটা এটা শুনে খাতায় লিখে নিতে পারো উত্তরটা, যে মিয়োসিস কোষ বিভাজনে দেহ কোষ তৈরি হয় না, মিয়োসিস কোষ বিভাজনে জনন কোষ তৈরি হয়। অর্থাৎ পুরুষ দেহে শুক্রাণু এবং স্ত্রী দেহে ডিম্বাণু তৈরি হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কমে গিয়ে প্রাণীদের যে ডিপ্লয়েড সংখ্যা সেটার হাফ বা হ্যাপ্লয়েড হয়ে যায়। এরপরে যখন সেই শুক্রাণু এবং ডিম্বাণু জননের সময় মিলিত হয়ে নতুন কোষ বা জাইগোট উৎপন্ন করে, তখন শুক্রাণুর ওই হাফ বা এন সংখ্যক ক্রোমোজোম ডিম্বাণুরও হাফ হয়ে যাওয়া এন সংখ্যক ক্রোমোজোম দুটো মিলিত হয়ে পুনরায় n+n 2n সংখ্যক, অর্থাৎ প্রজাতির যে নির্দিষ্ট ক্রোমোজোম নাম্বার বা ক্রোমোজোম সংখ্যা সেটা কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে। তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার জন্যই মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কমে যাওয়াটা বিশেষ তাৎপর্যপূর্ণ। দ্বিতীয়, মিয়োসিসের তাৎপর্যের মধ্যে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমযুক্ত রেণু সৃষ্টি হওয়া। এই রেণু সৃষ্টি হওয়াটা আমরা দেখতে পাই যে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ, যেমন ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, অর্থাৎ মস জাতীয় বা ফার্ন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে যৌনুক্রম দেখা যায়। এটা তোমরা জনন যখন পড়বে, জননে দেখবে যৌনুক্রম, অর্থাৎ তাদের জীবনের বা জীবন চক্রের একটা দশা হ্যাপ্লয়েড অবস্থায় তারা কাটায়, অপর দশাটি তারা ডিপ্লয়েড অবস্থায় কাটায়। যখন হ্যাপ্লয়েড দশায় তারা জীবন কাটাবে, তখন তাদের যে দেহটা তৈরি হবে সেটাই রেণু থেকে তৈরি হয়। তাহলে রেণু ক্রোমোজোম যুক্ত, মানে হ্যাপ্লয়েড সেট যুক্ত ক্রোমোজোম যুক্ত রেণু সৃষ্টি হচ্ছে, মানে কি রেণুটা হ্যাপ্লয়েড হয়ে গেল। এই রেণু জননে তো অংশগ্রহণ করে না, কারণ এটা অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট, রেণু বা স্পোর। তাহলে এই হ্যাপ্লয়েড সেট যুক্ত রেণু যখন তৈরি হচ্ছে, তখন সেই রেণু অঙ্কুরিত হয়ে যে উদ্ভিদ জন্মাচ্ছে, সেই উদ্ভিদটা সম্পূর্ণরূপে হ্যাপ্লয়েড উদ্ভিদ। এটা রেণু অঙ্কুরিত হয়ে যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হয় লিঙ্গধর উদ্ভিদ। এই লিঙ্গধর উদ্ভিদ হ্যাপ্লয়েড দেহ নিয়েই জন্মায়। সেই লিঙ্গধর হ্যাপ্লয়েড দেহ নিয়ে যাতে জন্মায়, তার জন্যই হ্যাপ্লয়েড সেট যুক্ত ক্রোমোজোম যুক্ত রেণু সৃষ্টি হয় মিয়োসিসের জন্য। এটাও মিয়োসিসের আর একটা তাৎপর্য ওই সব নিম্ন শ্রেণীর উদ্ভিদদের ক্ষেত্রে যাদের যৌনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়। পরের পয়েন্ট, নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময় হওয়া। এটাও মিয়োসিসের ভীষণ একটা ভালো তাৎপর্য। নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে দেহাংশের বিনিময় হওয়া মানে তোমরা ক্রসিং ওভারের কথা এখানে বলা হচ্ছে। দুটো নন সিস্টার ক্রোমাটিড যখন কাছাকাছি চলে আসে, তখন তাদের ক্রোমাটিডের অংশ খণ্ডিত হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, গিয়ে একটা ক্রোমাটিডের অংশ অপর নন সিস্টার ক্রোমাটিডের সঙ্গে যুক্ত হয় এবং সেই নন সিস্টার ক্রোমাটিডের অংশটি আগের নন সিস্টার ক্রোমাটিডে যুক্ত হয়, অর্থাৎ খণ্ড বিনিময় হয়। সোজা কথা, এই দেহাংশের বিনিময় বা খণ্ড বিনিময়। এর ফলে হয় কি, নন সিস্টার ক্রোমাটিডগুলো নতুন খণ্ড পেয়ে যাওয়ার ফলে তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। তাহলে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হলে পরবর্তী প্রজন্মে সেই নতুন বৈশিষ্ট্যগুলো বিভিন্ন রকম অভিযোজনে সাহায্য করে। সেই অভিযোজনগুলো যুগ যুগ ধরে যদি ঘটতে থাকে, তখন দেখা যায় সেটা কিন্তু অভিব্যক্তিতেও প্রভাব ফেলছে বা ইভলিউশনারি একটা ভ্যালু তার মধ্যে রয়েছে। তাহলে এইটাই হলো দেহাংশের বিনিময় হওয়ার তাৎপর্য। বোঝা গেল আশা করি। পরের প্রশ্ন, একটি আদর্শ উদ্ভিদ কোষে ও একটি আদর্শ প্রাণী কোষে সমবিভাজনের সময় বেমতন্তু গঠন ও সাইটোপ্লাজমের বিভাজন কিভাবে ঘটে তা পার্থক্যের আকারে উপস্থাপিত করো।
এটা বইতেই আছে, তবু আমি একটু বলে দিচ্ছি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সমবিভাজন মানে মাইটোসিসের কথা বলা হয়েছে। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বা প্রাণী কোষের দু ক্ষেত্রেই বেমতন্তু গঠিত হয়। যখন মাইটোসিস কোষ বিভাজন শুরু হয় তখন বেমতন্তু গঠিত হয়, কিন্তু সেই বেমতন্তু কিভাবে গঠিত হচ্ছে উদ্ভিদ কোষে এবং কিভাবে গঠিত হচ্ছে প্রাণী কোষে। তো উদ্ভিদ কোষে যেহেতু সেন্ট্রোজোম নেই, সেন্ট্রোজোম অঙ্গাণুটিই নেই, সুতরাং উদ্ভিদ কোষে বেমতন্তু গঠিত হওয়ার জন্য অনুনালিকা বা মাইক্রোটিউবিউলস যে সাইটোপ্লাজমে থাকে সেখান থেকে, ওই সাইটোপ্লাজম থেকে অনুনালিকাগুলো কালেক্টেড হয় বা সংগৃহীত হয়, হয়ে বেমতন্তু গঠিত হয়। অপরপক্ষে প্রাণী কোষে সাইটোপ্লাজম থেকে অনুনালিকা নেওয়ার দরকার পড়ে না। প্রাণী কোষে অনুনালিকাগুলো পাওয়া যায় সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থেকে। সেন্ট্রোজোমের সেন্ট্রিওলগুলোই অনুনালিকা তৈরি করে বেমতন্তু গঠন করে। তাহলে সোজা কথায় বলবে উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে থেকেই অনুনালিকা সংগৃহীত হয়ে বেমতন্তু গঠন করে, আর আদর্শ প্রাণী কোষে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়। এরপরে সাইটোপ্লাজমের বিভাজন কিভাবে ঘটে এই দুটো কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, সাইটোপ্লাজমের মাঝখানে একটা কোষ প্রাচীর গঠিত হয়ে বিভাজন ঘটে। কিভাবে কোষ প্রাচীর গঠিত হয়? কোষ প্রাচীরে গঠিত হওয়ার আগে প্রথমে একটা কোষ পাত তৈরি হয়। সেই কোষ পাত থেকে মিডল ল্যামেলা, কোষ প্রাচীরের যে একদম মাঝখানের অংশটা মিডল ল্যামেলা তৈরি হয়। সেই মিডল ল্যামেলার দুপাশে ফ্র্যাগমোপ্লাস্ট গ্র্যানিউল জমা হতে থাকে, তারপর সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো জমা হতে হতে আস্তে আস্তে সেকেন্ডারি ওয়াল, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল, এইভাবে কোষ প্রাচীর তৈরি হয়ে সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে যায়। আর প্রাণী কোষের ক্ষেত্রে যেহেতু কোষ প্রাচীর নেই, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ পর্দাটাই আস্তে আস্তে খাঁজ তৈরি করে যে খাঁজটাকে বলা হয় ক্লিভেজ। এই ক্লিভেজ কথাটা বলে দেবে, ক্লিভেজের মাধ্যমে সাইটোপ্লাজমটা আলাদা হয়ে যায়। পরের প্রশ্নে চলে আসছি। কোষ বিভাজনে নিম্নলিখিত ভূমিকাগুলি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কোষীয় অঙ্গাণুগুলিকে শনাক্ত করো। অ্যানাফেজ দশা, এটা প্রশ্নটা একটু নেমে গেছে, অ্যাকচুয়ালি পুরোটা এইভাবে হবে। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের মেরুমুখী চলনে শক্তি সরবরাহ। তাহলে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো তোমরা জানো দুই মেরুর দিকে চালিত হয়, যার জন্য অ্যানাফেজ দশাকে বলা হয় বিকর্ষণ দশা। তো সেখানে মেরুমুখী চলনে শক্তি সরবরাহ করার জন্য, শক্তি সরবরাহ মানেই জানবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ক্রোমোজোমের মেরুমুখী চলনে শক্তি সরবরাহ করে। মাইটোকন্ড্রিয়া কোষের যে কোনো কাজেই শক্তি সরবরাহ করে, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর। কাজে কোষীয় অঙ্গাণুকে শনাক্ত করো বললে প্রথম উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। এছাড়াও অনেক সময় এক্ষেত্রে আরেকটা উত্তর আশা করা হয় যে লিখবে, সেটা হচ্ছে মেরুমুখী চলনের জন্য দায়ী ওই যে অনুনালিকাগুলো, বেমতন্তুর অনুনালিকাগুলো, সেই অনুনালিকাগুলো ক্রমশ দৈর্ঘ্যে ছোট হতে থাকে বা দৈর্ঘ্য হ্রাস পেতে থাকে, তার জন্য মেরুমুখী চলন হয়। এবং ক্রোমোজোমগুলোর মধ্যবর্তী স্থানে ইন্টারজোনাল তন্তু বলে এক ধরনের তন্তুর আবির্ভাব ঘটে, সেইগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে, তার ফলেও ক্রোমোজোমগুলো ক্রমশ দুই বিপরীত মেরুর দিকে চালিত হয়। কিন্তু অ্যাকচুয়ালি শক্তি সরবরাহ আর কোষ অঙ্গাণু বলতে মাইটোকন্ড্রিয়াকেই বলা হয়। তবু সঙ্গে ওই দুটো বলে দেবে যে ইন্টারজোনাল তন্তু এবং বেমতন্তুর দৈর্ঘ্য হ্রাস আর ইন্টারজোনাল তন্তুর দৈর্ঘ্য বৃদ্ধি। পরেরটা, ইন্টারফেজ দশায় নিউক্লিয় প্রোটিন তৈরি। ইন্টারফেজ দশায় নিউক্লিয় প্রোটিন যে তৈরি করছে তার জন্য দায়ী নিউক্লিয়াসের নিউক্লিওলাস অংশটি। নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম গঠন ও ডিএনএ গঠন। নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম গঠন হচ্ছে এবং ডিএনএ বহন করে নিয়ে যাচ্ছে যে কোষ অঙ্গাণুটি, সেটিও কোষের নিউক্লিয়াস। কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন। এটা আগের প্রশ্নেও আমরা আলোচনা করেছি। কোষ বিভাজনকালে বেমতন্তু গঠনে সাহায্য করে যে কোষীয় অঙ্গাণু, তার নাম সেন্ট্রোজোমের সেন্ট্রিওল প্রাণী কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলে দেবে যে বিশেষ কোনো অঙ্গাণু থাকে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমের অনুনালিকাগুলি বেমতন্তু গঠন করে। পরের প্রশ্ন, ক্রোমোজোমের কোন কোন অংশ নিম্নলিখিত কাজগুলির সঙ্গে সম্পর্কিত তা শনাক্ত করে লেখো। সেন্ট্রোমিয়ার অঞ্চলে বেমতন্তুর অনুনালিকার সাথে ক্রোমোজোমকে যুক্ত রাখা। সেন্ট্রোমিয়ার অঞ্চলে বেমতন্তুর অনুনালিকার সাথে ক্রোমোজোমকে যুক্ত রাখছে কোন অংশ? ক্রোমোজোমের যে অংশে বেমতন্তুর অনুনালিকা যুক্ত থাকে ক্রোমোজোমের সেই অংশকে বলা হয় কাইনেটোকোর। তাহলে সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমোজোমের কাইনেটোকোর অংশে বেমতন্তুর অনুনালিকা যুক্ত হয়। পরেরটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ তৈরিতে সক্রিয় ভূমিকা নেয় কে? রাইবোজোমাল আরএনএ তৈরিতে সক্রিয় ভূমিকা নেয় অবশ্যই ডিএনএ। ডিএনএ থেকেই 3 প্রকার আরএনএ তৈরি হয়।
mRNA, rRNA, tRNA। প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও। দেবনাথ আরও কিছু প্রশ্ন দিয়েছে, সেগুলো এখানে দিয়ে দিলাম, সেগুলোর স্ক্রিনশট রাখো। পরের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। আর সেই সাথে ভিডিওর শুরুতেই যেটা বলেছিলাম, দেবনাথের মতো তোমরাও যদি কোনো প্রশ্ন, এক বা একাধিক প্রশ্নের উত্তর চাও যে আমি আলোচনা করে দিই, তাহলে সেটা বাংলায় বা ইংলিশে টাইপ করে আমাকে পাঠাবে। আমার ইমেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি, ইমেলে পাঠিয়ে দেবে। কোনো বই বা খাতা থেকে ছবি তুলে পাঠিও না, কারণ ছবি তোলা প্রশ্নগুলো পড়তে বড্ড অসুবিধে হয়। সরাসরি টাইপ করে লিখে পাঠাবে। আমি যারা পাঠাবে তাদেরও সঙ্গে ছবি পাঠিও, আমি তাদের নাম ও ছবি সহ সেই ভিডিওতে আলোচনা করে দেব। ভালো থেকো সবাই।